আপনাদের কি ক্লাস ছিল সকালে? Yes, ma'am. কি ক্লাস ছিল আজকে আপনাদের? Principles of marketing. মার্কেটিং। ম্যাম মার্কেটিং মার্কেটিং কে নিচ্ছে, দিলরুবা ম্যাডাম? Yes, Yes. ma'am. আচ্ছা, আমরা হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স ক্লাস স্টার্ট করব। এটার প্রথম ম্যাম 33 চ্যাপ্টার। প্রেজেন্ট হ্যাঁ, এটা আগে পেল। সরি ম্যাম, এটা বি সেকশন। বি সেকশন। আচ্ছা, আপনাদের সবাই মোটামুটি চলে এসেছে। আমি তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। রেসপন্স প্লিজ, সেকশন এ। আইডি 37, 21st ব্যাচ। 21st ব্যাচ, আইডি 37, আইডি 127। আশরাফুল ইসলাম আছে? 35, 20 ব্যাচ। প্রেজেন্ট ম্যাম। সেকেন্ড ব্যাচ 45, 45, 61, 77। নাজমুন নাহার কলি Yes, ma'am. 93, 93, 101, Yes, ma'am. 131, 137, 153, প্রেজেন্ট ম্যাম। 169, Yes, ma'am. 177, Present Miss ID Miss 1, 171. 177, 22nd batch, 22nd batch। আপনি কি 21st ব্যাচ থেকে বলছেন? 22nd ব্যাচের রোল কল করছি। 177 আমিষা চাকমা আছে? হ্যালো। I'm 171 এটা। হ্যাঁ, 171 আছে, তাই না? Madam, 119 present. Madam 45 present. Miss 171 present. আচ্ছা আচ্ছা, আমি আপনাকেই কল করছিলাম। ওয়ান Madam, 119. 119। I'm 45 present. আচ্ছা, 119 কোন ব্যাচ? Madam, 23 batch. আচ্ছা, আপনি রোল কল এখন আমি করিনি, হ্যাঁ আমি যাই আগে। আচ্ছা, 23rd ব্যাচ, আইডি 1, আইডি 5, Ma'am 22 batch roll 45 present. 45, 20 দেওয়া হয়েছে কি দেখেন তো। 45, Ma'am
আপনারা আগে দেখেন, আদারওয়াইজ এভাবে বললে তো আমি বুঝতে পারবো না, তাই না? দেখেন, চেক করেন, তারপর যদি না থাকে আমাকে Miss 7 present. 07. Ma'am, 61 present. আচ্ছা, সবাই একটু সাইলেন্ট করেন। আমি 23rd ব্যাচে এখনো করিনি, আমি করছি এখন। 23rd Ma'am, ব্যাচ আইডি 22 1, batches 61, ma'am. 23rd ব্যাচ আইডি 1, আইডি 5, 7, Present. 19, 11, yes, ma'am. 19, Yes, miss. 21, একটু তাড়াতাড়ি present নিতে সেকেন্ড। 21। আপনাদের তাড়াতাড়ি প্রেজেন্ট নেওয়া হচ্ছে, আপনাদের এই রিপোর্টগুলো পাঠানো হয়। সো আমরা যখন অ্যাটেন্ডেন্সটা নিব, এটার পেছনে আবার যারা সেকশন অফিসার আছে তারা হচ্ছে এই ডেটাগুলো নিয়ে দেন হচ্ছে আবার সেন্ড করতে হয়। বুঝতে পেরেছেন? আমরা এটা লাস্ট হ্যাঁ, আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স শেষেই নেই বা শেষেই নেওয়া ট্রাই করি, বাট যেহেতু এই রিপোর্ট গুলো পাঠাতে হয়, তাদের একটা কাজ করতে হয়, তারা আমাদের জন্য ওয়েট করে, এই জন্য আমরা হচ্ছে এটা আগেই নেওয়ার রুলসটা বলা হয়েছে যে আমরা যাতে প্রথমেই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ঠিক আছে? আইডি 21, প্রাপ্তি, Ma'am, 21 present. হ্যাঁ, 23, Present, ma'am. 25, Present, ma'am. 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, 41, Present, ma'am. 45, Present, miss. 51, Present, ma'am. 53, 59, 60, Ma'am, 35 present. ma'am. 15 present, ma'am. 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, Present, ma'am. 69, 75, Yes, ma'am. 77, Present, ma'am. 79, Yes, miss. 75, 77, 79, Yes, miss. 89, Present, miss. 91, Present, miss. 93, 95, Present, ma'am. 97, Present, ma'am. 101, Present, ma'am. 109, মিস Present, ma'am. 105 প্রেজেন্ট, আপনার ভয়েস আসে নাই। আচ্ছা, Miss 109 present. 109 আছে, 111, Yes, ma'am. 13, Yes, ma'am. 15, Yes, ma'am. 19, Present, ma'am. 25, Present, ma'am. 27, Present, ma'am. 29, 31, Present, ma'am. 33, Present, ma'am. 37, Present, ma'am. 41, Present, ma'am. 43, প্রেজেন্ট ম্যাম। 45. Yes, ma'am. Miss Ma'am, 77 22 batches. is absent Ma'am, this. 61. Miss 5 present. Chat box এ লিখেছে। Miss Ma'am, 77 22 batches 61. Ma'am, 23 batches 01 present. Miss 5 Miss present. Chat box এ লিখেছে। Ma'am, 22 batches 61. হ্যাঁ, তারপরে এনিওয়ান? আর কেউ আছেন? Ma'am, 01 present. হ্যাঁ, 01 দিয়েছি।
ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা হচ্ছে আজকে দেখবো দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ফাংশন। নর্মালি আমরা হচ্ছে ফিনান্স সম্পর্কে যেটা জানি যে ম্যানেজারিয়াল ফিনান্স, ফিনান্স, কর্পোরেট ফিনান্স, তো এখানে মেইন একটা রোল কাজ করে ম্যানেজমেন্ট। তো যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে তাদের ফাংশনটা কি, তো এখানে আমরা কিছু কি ফাংশন নিয়ে ডিসকাস করব। Explain the nature and purpose of financial management. Distinguish between financial management and financial management accounting, যে এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েটটা কি। Discuss the relationship between financial objectives and corporate strategy. এবং এখানে ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস আছে, যে ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস কি, একটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন, আরেকটা যেটা আর্নিং পার শেয়ার গ্রোথ, আর্নিং পার শেয়ার গ্রোথ। দেন আইডেন্টিফাই স্টেক হোল্ডার, দেয়ার অবজেক্টিভস অ্যান্ড পসিবল কনফ্লিক্ট, যে কারা কারা স্টেক হোল্ডার এবং তাদের অবজেক্টিভস এবং পসিবল কনফ্লিক্ট গুলো কি কি আছে। দেন হচ্ছে role of management in meeting stakeholders objectives including the use of agency theory. That means আমার এখানে এজেন্সি থিওরি অ্যারাইজ হতে পারে যে ধরনের স্টেক হোল্ডার আছে। স্টেক হোল্ডার কারা, যাদের ইন্টারেস্ট থাকে একটা কোম্পানিতে, যেরকম ধরেন শেয়ার হোল্ডার, কাস্টমার্স, ইনভেস্টরস, দেন হচ্ছে ট্যাক্স অথরিটি, অর্থাৎ তাদের ইন্টারেস্ট আছে একটা কোম্পানির উপরে, সো তারা হচ্ছে স্টেক হোল্ডার। তো তাদের রোল গুলো কি সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। এবং এখান থেকে যে এজেন্সি কস্টটা হয়, সো এজেন্সি কস্টটা রিডিউস করার কিছু প্ল্যান আছে, রিডিউস করার কিছু অবজেক্টিভস আছে, যেমন এখানে দেওয়া হয়েছে ম্যানেজারিয়াল রিওয়ার্ড স্কিম, রেগুলেটরি রিকোয়ারমেন্ট। আচ্ছা, আরেকটা এক্সেপশনাল জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। নর্মালি তো আমরা বিজনেস নিয়ে স্টাডি করে থাকি, বিজনেসের মেইন পারপাস থাকে প্রফিট, সো প্রফিটেবল বিজনেসগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। বাট নট ফর প্রফিট একটা বিজনেস আছে, ওটা নিয়েও আমরা এখানে কিছু ডিসকাস করব বা কিছু ধারণা দিব যে নট ফর প্রফিট বিজনেসটা কি বা তাদের অবজেক্টিভসটা কি, হ্যাঁ, তাদের অ্যাচিভমেন্ট গুলো কি কি আছে সেগুলো নিয়ে আমরা দেখব। আচ্ছা, এখানে ম্যানেজমেন্টের একটা ফাংশনের টোটাল একটা পিকচার্স দেওয়া আছে। হ্যাঁ, পিকচার্সটা খুব ভালোভাবে হয়তো এখানে দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে দেই, দেখতে পারবেন। যেমন এখানে দেওয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আন্ডারে কি কি আছে, নেচার অ্যান্ড পারপোজ কিভাবে ডিসকাস করা হয়েছে। তো আমরা ছকটা যেহেতু দেখতে পাচ্ছি না ভালো, আমরা স্কিপ করব এটা। আমরা এখান থেকে দেখি যে নেচার অ্যান্ড পারপোজ অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা কি। হ্যাঁ, যে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নেচার এবং পারপোজটা কি। যেরকম আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম যে যখন আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বলি তখন আমাদের মাথায় কিছু ইনপুট আসে, যেরকম আইডেন্টিফাই, রেকর্ডিং, কমিউনিকেটিং, সামারাইজিং অ্যান্ড কমিউনিকেটিং ইনফরমেশন। বা যদি আমি ম্যানেজমেন্টের কথা বলি, আমাদের কিছু কনসেপ্ট আসে, ম্যানেজমেন্ট ইজ আ প্রসেস অফ কি, প্ল্যানিং, অর্গানাইজিং, দেন হচ্ছে আর কি থাকে, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, তাই না? এখন ফাইন্যান্স বলতে কি বুঝি, যেরকম এখানে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ এ কনসার্ন উইথ এফিশিয়েন্ট অ্যাকুইজিশন। আমাকে এখন বলবেন যে হোয়াট ইজ এফিশিয়েন্ট অ্যাকুইজিশন, এটা কি বলবেন? হোয়াট ইজ এফিশিয়েন্ট অ্যাকুইজিশন?
বলেন তো। সোর্স গুলো কালেক্ট করা বা ইউজ করা। কি বলেছেন? ম্যানেজ করা। ম্যাম বলছিলাম যে মিনিমাম কস্ট এন্ড এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম রিসোর্স ইউজ করা বা মানে এটাকে হচ্ছে এফিশিয়েন্টলি কালেক্ট করার যে সিস্টেম, মেবি ওইটা। হ্যাঁ, মানে মিনিমাম একটা রিসোর্স ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট বা ম্যাক্সিমাম অ্যাসেট অ্যাকোয়ার করা, তাই না? এটাকে আমরা কি বলছি? এফিশিয়েন্ট অ্যাকুইজিশন। আমরা তো যে কেউ অ্যাকুইজিশন করতে পারি, তাই না? আমরা যে কেউ পারচেজ করতে পারি অ্যাসেট, বা আমরাও দেখেছি যে আমাদের যে অ্যাসেট গুলো আছে, দেখবেন যে আপনাদের বাসায় অ্যাসেট গুলো আছে, এগুলো মেইনলি কারা পারচেজ করছে? বাবা মা, আপনাদের বাবা মা হয়তো পারচেজ করছে, বা যদি না জানে হয়তো যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে ডিসিশন নিয়ে তারা পারচেজ করছে, বিকজ অফ এফিশিয়েন্ট অ্যাকুইজিশন, তাই না? সো একটা কোম্পানিতে তো হিউজ পরিমাণ অ্যাসেট থাকে, সো অবভিয়াসলি সেটা কি করতে হয়? এফিশিয়েন্ট অ্যাকুইজিশন করতে হয়। এই কারণেই একজন ম্যানেজার থাকে, তাই না? যে ওই কাজে যে এক্সপেরিয়েন্স তাকে অ্যাপয়েন্ট করা হয়। ওকে, এফিশিয়েন্ট অ্যাকুইজিশনের জন্য যেরকম এক্সপার্ট থাকে, দেন ডেপ্লয়মেন্ট যে আমার ডেপ্লয়মেন্ট অফ বোথ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ফাইন্যান্সিয়াল সোর্স, এই ডিপ্লয়মেন্টের জন্য আমার কি থাকে? ম্যানেজার থাকে। টু এনশিওর, কেন থাকে? টু এনশিওর দ্য অবজেক্টিভস অফ দ্য এন্টারপ্রাইজ। একটা কোম্পানির অবজেক্টিভসটাকে অ্যাচিভ করার জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়। ওকে, এখন ডিসিশন নেওয়া হয় তিন ধরনের কি এরিয়া থেকে। কি কি এরিয়া? একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ফাইন্যান্স, আর একটা হচ্ছে ডিভিডেন্ড, তাই না? এখন ইনভেস্টমেন্ট কি কি পারপাসে হতে পারে বলেন তো? ক্যাটাগরি কি কি হতে পারে ইনভেস্টমেন্ট? ম্যাম শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। আচ্ছা, এখন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কোথায় করি আমরা বলেন তো? শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কোথায় করা হয়? শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কখন প্রয়োজন হয় আমাদের? সাপোজ আমার ইমিডিয়েট এখন ইনভেন্টরির একটা অর্ডার এসেছে, ইমিডিয়েটলি আমাকে ইনভেন্টরিটা সাপ্লাই করতে হবে। সো ওই টাইমে আমি হয়তো ইমিডিয়েটলি যেই টাকাটা আমি কালেকশন করছি ফ্রম এনি সোর্সেস, ব্যাংক হতে পারে, আর হচ্ছে কোনো ক্রেডিটর্স হতে পারে, আদার্স ক্রেডিটর্স হতে পারে, সেটাকে আমরা বলছি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল। দ্যাট মিনস শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা কোথায় করি? ইনভেন্টরি বা অফিস সাপ্লাইজ, এই ধরনের কাজে আমরা করে থাকি। হ্যাঁ, আর লং টার্ম ইনভেস্টমেন্টটা আপনারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নন কারেন্ট অ্যাসেট নামে একটা টার্ম পড়েছেন, ওখানে কিছু আইটেম ছিল, নাম বলতে পারবেন? হোয়াট আইটেম আর দেয়ার? ম্যাম কিসের আইটেম? নন কারেন্ট অ্যাসেট, ইকুইটি প্ল্যান, ম্যাম ডেলিভারি ভ্যান, মোটর sorry, ভেহিকল ডেলিভারি ভ্যান। ডেলিভারি ভ্যান, মোটর ভেহিকেলস, ইকুইপমেন্ট, মেশিনারিজ, ফার্নিচার্স, তাই না? জি ম্যাম, জি ম্যাম। বিষয়গুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। সো লং টার্ম ইনভেস্টমেন্ট কোথায় হয়ে থাকে? এই ধরনের নন কারেন্ট অ্যাসেটে হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইনভেস্টমেন্ট ডিসিশন গেল, এরপরে আসি ফাইন্যান্স। ফ্রম হোয়াট সোর্সেস শুড ফান্ড বি রেইজড? নর্মালি দুইটা সোর্স থাকে একটা কোম্পানির জন্য, একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে ইকুইটি। যে কোন সোর্স থেকে তারা ফাইন্যান্স করবে, ডেট ফাইন্যান্সিং করবে নাকি ইকুইটি ফাইন্যান্সিং করবে? বাট মোস্ট কমন কোয়েশ্চেন ইজ ফ্রম হোয়াট সোর্সেস শুড ফান্ড বি রেইজড, যে কোন সোর্স থেকে ফান্ড রেইজ করতে হবে। ওকে, দেন আসেন ডিভিডেন্ডস। ডিভিডেন্ড কি? হাউ শুড ক্যাশ ফান্ড বি অ্যালোকেটেড টু শেয়ার হোল্ডার, তাই না? ডিভিডেন্ড নর্মালি আমরা কি থাকে, একটা কোম্পানির যে প্রফিট, এই প্রফিটটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি থাকে বলেন তো? দুই ভাগে কি? একটা ডিভিডেন্ড, আরেকটা কি বলতে পারবেন আরেকটার নাম? রিটেইন প্রফিট।
হ্যাঁ, রিটেইন প্রফিট মানে এই রিটেইন প্রফিটটা হচ্ছে রেখে দেওয়া হয় ফর ফার্দার এক্সপানশন, ফার্দার গ্রোথ অফ দ্য কোম্পানি। সো ডিভিডেন্ডে আমরা কি ডিসিশন নেই, হাউ শুড ক্যাশ ফান্ড বি অ্যালোকেটেড টু শেয়ার হোল্ডার্স অ্যান্ড হাউ উইল দ্য ভ্যালু অফ বিজনেস বি অ্যাফেক্টেড বাই দিস। হ্যাঁ, যে আমার যেই ফান্ডটা আমি দিচ্ছি এটার কারণে বিজনেস অ্যাফেক্টেড হচ্ছে কিনা, কারণ মোর লিকুইড মানি যদি আমি ডিভিডেন্ড দিয়ে দেই, সো আমার রিটেইন মানি কিন্তু কমে যাবে। সো এটা আমার বিজনেসকে অ্যাফেক্ট করছে কিনা ফাইন্যান্সিয়াল ম্যানেজার এটাও ডিসিশন নিবে। সো আমরা পেয়ে গেলাম এখানে যে ডিসিশন মাস্ট বি টেকেন ইন থ্রি এরিয়াস, থ্রি কি এরিয়াস, যে কোন কোন কি এরিয়াগুলোতে নেওয়া হয়, এটা আমরা ক্লিয়ার হয়েছে এটা। জি ম্যাম, ক্লিয়ার। পারপোজ। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। এখানে একটা পিকচার বা একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটা কি ইন্ডিকেট করে? আমরা তো ছবি দেখে অনেক কিছু এক্সপ্লেইন করতে পারি, ফিগার দেখে এক্সপ্লেইন করতে পারি। দেখি আপনারা এটা দেখে কি মনে হচ্ছে, কিভাবে এক্সপ্লেইন করবেন যদি বলা হয় যে নাও ইউ এক্সপ্লেইন দিস ফিগার। ম্যাম এখানে একটা ক্যাশ ইনফ্লো আর আউটফ্লোর একটা সামারি দিচ্ছে, মানে কখন আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে, তারপর ওইখান থেকে আবার ক্যাশ যাচ্ছে, আমার ক্যাশ চলে যাচ্ছে, ওইটা কিভাবে হইতে পারে সেগুলোর কি দেখাচ্ছে পারে। এখানে। আচ্ছা, তাহলে বলেন তো যে ক্যাশ ইন কোন কোন সোর্স থেকে হয়? ম্যাম ফর ইনস্ট্যান্স আমি আমার বিজনেসের এক্সিস্টিং কিছু নন কারেন্ট অ্যাসেট আছে, সেগুলো আমি সেল করে দিচ্ছি, সেগুলো আমার লাগবে না বলে আমি সেল করে দিচ্ছি, এক্সিস্টিং নন কারেন্ট অ্যাসেট। তো সেগুলো সেল করলে আমি যেমন আমার ক্যাশ ইনফ্লো হয় বিজনেসে। আচ্ছা, যেমন এখানে এখান থেকে দেখেন তো কোথা থেকে ইনফ্লো হচ্ছে এই বিজনেসটাতে। ডেট আর ইকুইটি। আর আউটফ্লো হচ্ছে কোথায়? ইনভেস্টমেন্ট ইন নন কারেন্ট অ্যাসেটস, তারপরে ডিভিডেন্ড, ডিভিডেন্ড, দেন ওয়ার্কিং ক্যাপিটাল, ওইখানে হচ্ছে আমার ইয়ে হচ্ছে, ক্যাশ আউটফ্লো হচ্ছে। এই তিনটাতেই তো নর্মালি করে থাকে, তাই না? জি জি ম্যাম। ওয়ার্কিং ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট ইন নন কারেন্ট অ্যাসেট, ডিভিডেন্ড, তাই না? আচ্ছা, এখানে আরো কিছু ডিসিশন দেওয়া আছে, ফাইন্যান্সিং ডিসিশন, ইনভেস্টমেন্ট ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন। এগুলো কি বলেন তো? এখানে লেখা আছে, আপনারা একটু জাস্ট এক্সপ্লেইন করেন ইন 1 and 2 লাইনস। পারবেন না? ম্যাম একটু রিপিট করা যাবে কষ্ট করে? হ্যাঁ, কষ্ট করে বলতে এখানে তিনটে ডিসিশন বলা হচ্ছে, একটা হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন, ইনভেস্টমেন্ট ডিসিশন, আর একটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। হ্যাঁ, আমি বলেছি যে এগুলো কি একটু সামারি আকারে এক্সপ্লেইন করবেন, এখানে কি দেওয়া আছে। হুম। আচ্ছা, বলেন তো শেয়ার হোল্ডাররা কি ধরনের রিস্ক চায় এবং ম্যানেজমেন্ট কি ধরনের রিস্ক চায়, বলতে পারবেন? মানে শেয়ার হোল্ডার রিস্ক নিতে মানে ম্যানেজমেন্ট রিস্ক নিতে চায় কি চায় না, এবং শেয়ার হোল্ডার্স এর অবস্থা কি, তারা কি রিস্ক, মানে অবশ্যই একটা কনফ্লিক্ট থাকে না, যে রিস্ক রিটার্ন, রিস্ক কে নেয়? ম্যানেজমেন্ট, তাই না? সো কখন শেয়ার হোল্ডারদের জন্য ভালো, রিস্ক টেকার অর রিস্ক অ্যাভার্স? হুইচ ওয়ান ইজ বেটার ফর কোম্পানি? বলেন তো। হ্যাঁ, শেয়ার হোল্ডাররা সবসময় চায় ম্যানেজমেন্ট যাতে রিস্ক নেয়। হ্যাঁ, বাট ম্যানেজমেন্ট ট্রাই করে রিস্ক অ্যাভার্স, যে যত কম রিস্কের মধ্যে দিয়ে যাওয়া যায়।
ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আমি ডেট থেকে কত নিচ্ছি, ইকুইটি থেকে কত নিচ্ছি। টোটাল 100% ফাইন্যান্সিং, আমি যদি ডেট থেকে 20% নিই সেক্ষেত্রে ইকুইটি ফাইন্যান্সিং 80%, ডেট হচ্ছে 20। ডেট স্ট্রাকচার বলতে এরকম বলা হয় যে 60-40, 40-60 এক্সপ্লেইন করা হয়। তো ইট ইন্ডিকেটস যে 20% ডেট, 80% ইকুইটি। 40-60 মানে 40% ডেট, 60% ইকুইটি। 60-40 মানে 60% ডেট, 40% ইকুইটি। বুঝতে পেরেছেন ক্যাপিটাল স্ট্রাকচার? দেন হচ্ছে আমরা আসি ইনভেস্টমেন্ট ডিসিশন। এখানে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, আর একটা আছে রিস্ক। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল বলতে এখানে ইনভেস্টমেন্টটাকে ইভ্যালুয়েট করা হয়। হ্যাঁ, যে ইনভেস্টমেন্টটা 5 বছরের রিটার্ন কত আসবে, হ্যাঁ, এটা ইভ্যালুয়েট করা হয়। এখানে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলো আমরা পড়বো, যেরকম এনপিভি, আইআরআর, পেব্যাক পিরিয়ড। হ্যাঁ, এইগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক, ওই টেকনিকগুলো আমরা পড়বো। দেন আছে ডিভিডেন্ড ডিসিশন, বিজনেস ভ্যালুয়েশন, এফিশিয়েন্ট মার্কেট। ডিভিডেন্ড ডিসিশনে 2 ধরনের বিষয় কনসিডার করা হয়, যে শেয়ার ভ্যালুয়েশন করা হয়, যে এই শেয়ারের 10 ইয়ার্স পরে ভ্যালু কত। হ্যাঁ, একটা হচ্ছে চিন্তা করা হয় মার্কেট ইফিশিয়েন্ট কিনা, মার্কেটটা এফিশিয়েন্ট কিনা। অনেক সময় আছে শেয়ার মার্কেটে গ্যাম্বলিং বেশি হয়, রিস্কটা বেশি থাকে। সো এফিশিয়েন্ট মার্কেটের ক্ষেত্রে একটা থিওরি, স্টেবল থিওরি থাকে, ইনএফিশিয়েন্ট মার্কেটের ক্ষেত্রে আরেকটা থিওরি থাকে। হ্যাঁ, সো এফিশিয়েন্ট মার্কেটের পার্সপেক্টিভ থেকে আমরা থিওরিগুলো পড়ে থাকি নর্মালি। বাংলাদেশের শেয়ার মার্কেট কোন পজিশনে আছে, এফিশিয়েন্ট নাকি ইনএফিশিয়েন্ট বলেন তো? মানে আমাদের মার্কেট যদি আমরা পড়তে চাই, অবশ্যই আমরা এফিশিয়েন্ট মার্কেটের সাথে মিলাতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি আমাদের এফিশিয়েন্ট মার্কেট নাই। সো এফিশিয়েন্ট মার্কেটে অনুযায়ী আমরা পড়বো, কিন্তু হয়তো আমরা একদম প্রপার ম্যাচ করতে পারবো না ইন আওয়ার কান্ট্রি পার্সপেক্টিভ। আচ্ছা, এখানে কিছু স্কিল দেওয়া আছে, যে ইনভেস্টমেন্ট ডিসিশন কিভাবে নেওয়া হয়, ফাইন্যান্সিং ডিসিশন কিভাবে নেওয়া হয়, ডিভিডেন্ড ডিসিশন কিভাবে নেওয়া হয়। কিছু এক্সাম্পল দেওয়া আছে, ভেরি ইজি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ডিসিশন। এটা আপনাদের টাস্ক থাকলেও আপনারা পড়বেন। আচ্ছা, এখানে আমরা দেখব যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডিফারেন্সটা কি। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য কি। তাহলে আগে আমরা জানি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি। আচ্ছা, আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়ে আসছেন না, 2টা কোর্স পড়ে এসেছেন তো? জি ম্যাম পড়েছি। ইয়েস ম্যাম। তাহলে বলেন তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা কি? হুম, কেউ বলতে পারবেন না? আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমরা যা পড়েছি, কনসার্ন উইথ প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট দ্য হিস্ট্রিক্যাল রেজাল্ট অফ পাস্ট প্ল্যান অ্যান্ড ডিসিশন। প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই না, ঘটে গেছে, তাই না? এরকম সময় ডিসিশন নেওয়া হয়েছে না, মানে পাস্ট প্ল্যান অ্যান্ড ডিসিশন। যেরকম ধরেন একটা ট্রানজেকশন অলরেডি হয়ে গেছে, সেটা রিপোর্টিং করেছি, সেটার রেজাল্ট আমরা প্রিপেয়ার করেছি টু টেক ডিসিশন ইন ফিউচারে ডিসিশন নেওয়ার জন্য। সেটা ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তাই না, হিস্ট্রিক্যাল রেজাল্ট অফ পাস্ট প্ল্যান। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি, কনসার্ন উইথ প্রোভাইডিং ইনফরমেশন ফর মোর ডে টু ডে ফাংশন,
অফ কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং। এখানে ডে টু ডে ফাংশন হয়, যে আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, এখানে ডিরেক্ট লেবার এত বেশি ডলার চলে গেছে, ওকে, নেক্সট ডেতে আমি যখন আনবো আমাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, সো ডে টু ডে ফাংশন অফ কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং। ডে টু ডে যে ফাংশন হয়, কন্ট্রোল হয়, ডিসিশন মেকিং হয়। এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ রিলেটেড টু টেক ডিসিশন অফ ইন্টারনাল ম্যানেজমেন্ট, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা মেইনলি ইউজ করা হয় এক্সটার্নাল ইউজার। আমরা তো জানি এক্সটার্নাল ইউজার কারা, বলেন তো, মনে আছে? হু আর দ্য এক্সটার্নাল ইউজার? ম্যাম কাস্টমার, কাস্টমার, সাপ্লায়ার, ইনভেস্টর, ক্রেডিটর্স, সাপ্লায়ার। ব্যাংকার, হ্যাঁ ম্যাম ব্যাংকও তো হতে পারে এক্সটার্নাল। হ্যাঁ, ব্যাংক, ওকে। আর ইন্টারনাল ইউজার কারা? শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার্স অলসো এক্সটার্নাল ইউজার। শেয়ার হোল্ডার কি ডিসিশন নিতে পারে যে আমার কোম্পানির ডিসিশন? ম্যাম ম্যানেজার হচ্ছে ইন্টারনাল। হ্যাঁ, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এমপ্লয়ি, দেন হচ্ছে মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, ফাইন্যান্স ম্যানেজার, তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। তারা এই ইনফরমেশন গুলো ইন্টারনাল ইউজ করে, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন্টারনাল ইউজারদেরকেই ইনফরমেশনটা দিয়ে থাকে, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এক্সটার্নাল ইউজারদেরকে ইনফরমেশনটা দিয়ে থাকে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আচ্ছা, এখানে দেওয়া আছে ফাইন্যান্স রোলটা কি, আমরা একটু শর্টে দেখবো যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের রোলটা কি। দেখেন, এখানে বলা আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ কনসার্নড উইথ লং টার্ম রেজিং ফাইন্যান্স অ্যান্ড দ্য অ্যালোকেশন অ্যান্ড কন্ট্রোল অফ রিসোর্সেস। হ্যাঁ, ইট ইনভলভস টার্গেট, অবজেক্টিভস, হ্যাঁ, জেনারেলি লং টার্ম থাকে বাই নেচার, বা শর্ট টার্ম থাকে বাই নেচার, যেরকম 12 মান্থ হরিজন, মোর দ্যান 12 মান্থ হরিজন। আর ম্যানেজমেন্ট কি থাকে? ইজ কনসার্ন প্রোভাইডিং ইনফরমেশন ফর মোর ডে টু ডে ফাংশন অফ কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং। আচ্ছা, আপনারা এখনো কস্ট অ্যাকাউন্টিং পড়েন নাই। কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ইটস রিলেটেড টু বাজেটিং, হ্যাঁ, ভ্যারিয়েন্স অ্যানালিসিস, ইভ্যালুয়েশন, হ্যাঁ। দেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা পড়ে এসেছেন, ইটস নট ডিরেক্টলি ইনভলভ টু ডে প্ল্যানিং, কন্ট্রোল, ডিসিশন মেকিং, রেদার ইট কনসার্ন অ্যাবাউট প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট হিস্ট্রিক্যাল রেজাল্ট, তাই না, বা পাস্ট প্ল্যান, রেজাল্ট অফ পাস্ট প্ল্যান অ্যান্ড ডিসিশন, যে আমার আগে কি হয়েছে সেটার উপর বেসিস করে, বা প্রফিটার ডিটারমিনেশন করা, তাই না, যে আমি এন্ড অফ দ্য ইয়ারেই তো আমার প্রফিটার ডিটারমিনেশন করি, অন 31st December 2024 বা 2023। ওকে, দেন হচ্ছে আমরা আসি, এখানে আমি একটা কোয়েশ্চেন দিব। আচ্ছা, এখানে 3টা টপিক আছে। প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, দেন হচ্ছে আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে আচ্ছা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, দেন আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আরেকটা আছে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এই 3টা টপিক আছে। আপনারা এখান থেকে আইডেন্টিফাই করবেন যে কোনটা কোন টপিকে ডিসকাশনের ম্যাটার, হ্যাঁ, বা ডিসকাশনের বিষয়। আমরা এখানে দেখছি রিভিউ অফ ওভারটাইম স্পেন্ডিং। Which section will discuss about this? Review of overtime spending. বলেন তো, এটা কার কাজ? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ, নাকি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, নাকি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট?
কার টাস্ক বলতে পারবেন কেউ? হুম ম্যাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ না এটা? হ্যাঁ, কেন বলেন তো? ম্যাম এটা তো ডে টু ডে যেটা। হ্যাঁ, ডে টু ডে অ্যাক্টিভিটিস, তাই না? আচ্ছা, সবার কাছে কি মনে হচ্ছে? আর কেউ বলবেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নাকি? ম্যাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর কেউ? আচ্ছা, রিভিউ অফ আওয়ার টাইম স্পেন্ডিং, এটা কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তাই না? এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কারণ হচ্ছে এটা ডে টু ডে অ্যাক্টিভিটিস, এবং হচ্ছে এটা ডিরেক্ট লেবারের সাথে, ডিরেক্ট লেবার বলতে ওভারহেড যেটা থাকে সেটার সাথে রিলেটেড। ওভারহেড বা ডিরেক্ট লেবারের সাথে এটা রিলেটেড, ডে টু ডে অ্যাক্টিভিটি। ডেপ্রিসিয়েশন অফ নন কারেন্ট অ্যাসেট, এটা কিসের সাথে রিলেটেড? কোন জায়গায় এটা ডিসকাশন করা হয়? ম্যাম এটা তো ম্যানেজমেন্ট হবে না, কারণ এটা তো আমরা ডে টু ডে মানে ক্যালকুলেট করি না, এটা আমরা ইয়ার শেষে কিংবা 1 বছর হওয়ার পরে ক্যালকুলেট করি। আচ্ছা, তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হবে নাকি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হবে? ম্যাম আমি শিওর না, কিন্তু মনে হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হবে। আচ্ছা, দেখেন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলছেন আপনি। ওকে, দেন আর কেউ আছে? কার কাছে কোনটা মনে হচ্ছে? ম্যাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হবে। হ্যাঁ, কেন বলেন তো? ম্যাম কারণ ডেপ্রিসিয়েশন যে ক্যালকুলেশন করছি ওটা তো অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ে। বা আমরা কিন্তু এটা পাস্ট পাস্ট ইনসিডেন্টস কনসিডার করছি, তাই না? আমরা যেটা বললাম যে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ কি পড়েছিলাম? টেক ডিসিশন, প্রোভাইড হিস্ট্রিক্যাল রেজাল্ট অফ পাস্ট প্ল্যান এন্ড ডিসিশন, তাই না? ডেপ্রিসিয়েশন আপনারা করে এসেছেন না? আগে জি যে ম্যাম। ডিসিশন, আগে যদি স্ট্রেট লাইন নিয়ে থাকে তারা ওই স্ট্রেট লাইনটাকেই ফলো করে, তাই না? অর্থাৎ পাস্ট বা হিস্ট্রিক্যাল এর উপরেই তো তারা এটা কনসিডার করে। সো উই ক্যান সে আনডাউটলি যে এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডিসকাশনের বিষয়। ওকে, দেন হচ্ছে এস্টাবলিশিং ডিভিডেন্ড পলিসি, এটা কোথায় ডিসকাশন হয়ে থাকে? আচ্ছা, এটা কোথায় ডিসকাশন করা হয় বলেন তো? ডিভিডেন্ড পলিসি কোথায় ডিসকাশন করা হয়? এটা কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ পড়ে এসেছেন আপনারা? ডিভিডেন্ড পলিসি? নো। দেন ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস? নো। তাহলে কোথায় যাবে এটা বলেন তো? ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং।
ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কারণ ম্যানেজমেন্ট ডিসিশন নিবে উই উইল প্রোভাইড ডিভিডেন্ড অর নট। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ম্যানেজার ডিসিশন নিবে যে আমাদের সাফিসিয়েন্ট ক্যাশ আছে কিনা টু পে আওয়ার ডিভিডেন্ড। টু পে মাই ডিভিডেন্ড আই হ্যাভ সাফিসিয়েন্ট ক্যাশ অর নট। দেন ডিভিডেন্ড পলিসিটাও ফাইন্যান্সিয়াল ম্যানেজার সেট করে থাকে। দেন ইভালুয়েটিং প্রপোজড এক্সপানশন প্ল্যান, এটা কোথায় ডিসকাশন করা হয়? আচ্ছা দেখেন এটা দেখি, এস্টাবলিশিং ডিভিডেন্ড প্ল্যান অ্যান্ড পলিসি, এটা কিন্তু দেওয়া আছে কোথায়? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের এখানে দেওয়া আছে। ওকে, দেন আমরা আসি পরবর্তী টার্মে। পরবর্তী টার্ম আছে ইভ্যালুয়েটিং প্রপোজড এক্সপানশন প্ল্যান, এটা কোথায় ডিসকাশন হবে এবং কেন? ম্যাম আমার মনে হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যাবে। কেন মনে হচ্ছে একটু বলেন, explain করেন। ম্যাম একটা বিজনেসের যে প্ল্যান গুলো, সামনের যে প্ল্যান, ফিউচার প্ল্যান গুলো কোনো চেঞ্জ থাকলে কিংবা মডিফাই করলে সেগুলো ম্যানেজমেন্টই সেই প্ল্যান গুলো সাজেস্ট করে। ইভ্যালুয়েট করে মানে থাকে, তাই না? মানে ম্যানেজমেন্টই সেই প্ল্যান গুলোর ব্যাপারে বলে যে এটা করতে চাচ্ছে কিংবা ওইটা করতে চাচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে ইভ্যালুয়েটিং প্রপোজ প্ল্যান, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে থাকে। ওকে, ভেরি গুড। দেন একটা আছে অ্যাপরশনিং ওভারহেড টু কস্ট ইউনিট, এটা কোথায় ডিসকাশন করা হয়? আগে চিন্তা করবেন যে এটা কি ডে টু ডে অ্যাক্টিভিটি, ডিরেক্ট লেবার, ওভারহেড, তাই না? দ্যাট মিনস এটা কোনটার সাথে রিলেটেড? আমরা কিন্তু বলেছিলাম যখন ডেফিনেশনটা দিয়েছিলাম, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তাই না? তার মানে এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডিসকাশনের বিষয়। দেন আইডেন্টিফাইং অ্যাক্রুয়াল অ্যান্ড প্রিপেমেন্টস, এটা কোথায় ডিসকাস করা হয়? ম্যাম এটা মনে হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। হ্যাঁ, কেন বলেন তো? ম্যাম কেননা এটা একটা মানে পাস্ট ইভেন্ট, সো পুরা পেমেন্ট করার পরে আমি ক্যালকুলেট মানে ডিটারমাইন করবো যে ওয়েদার জিনিসটা মানে প্রিপেমেন্ট করেছে নাকি আগের ইয়ে করেছে, মানে নাকি আগের লোন ওরা শোধ করেছে। সো যেহেতু পাস্ট অ্যাক্টিভিটি, আমি পরে এটা নিয়ে হিস্ট্রিক্যাল। জি ম্যাম হিস্ট্রিক্যাল একটা অ্যাক্টিভিটি নিয়ে পরে আমি অ্যানালাইজ করবো, সো এই কারণে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখেন আমি প্রত্যেকটার অ্যান্সার এখানে দেওয়া আছে। আপনারা কনসেপ্টে ক্লিয়ার হয়েছে কিনা বা কোনো আইটেম প্রবলেম আছে কিনা আমাকে বলেন, যে কোনো তো প্রবলেম আছে কিনা। ম্যাম আমি সেকেন্ড লাস্টটা বুঝিনি, অ্যাপরশনিং ওভারহেডস টু কস্ট ইউনিটস। আচ্ছা, অ্যাপরশনিং ওভারহেড টু কস্ট ইউনিট, আচ্ছা যেরকম ওভারহেড কোনগুলোতে বলা হয়, যেটা আমি ধরেন আইডেন্টিফাই বলতে ওভারহেড কি বলেন? ম্যাম এক্সপেন্স, তাই না? ওভারহেড একটা এক্সপেন্স, ওভারহেডটা কি? ওভারহেড কস্ট জানা আছে? জি না ম্যাম। আচ্ছা, এটাকে আমরা বলি অনগোয়িং বিজনেস এক্সপেন্স। হ্যাঁ, এটা একটা এক্সপেন্স। অনেক সময় যেরকম ধরেন ডিরেক্ট লেবার, আমরা আইডেন্টিফাই করতে পারি যে ডিরেক্ট লেবার ওই প্রোডাক্টের সাথে রিলেটেড। যেরকম ধরেন আমি আহ, একটা ওয়্যার হাউস ভাড়া নিয়েছি। হ্যাঁ, ওয়্যার হাউস ভাড়া নিয়েছি, সেখানে আমি 50,000 প্রোডাক্ট আমি ওয়্যার হাউসে রেখেছি। এখন আমি কি আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোন প্রোডাক্টের জন্য কত খরচ হয়েছে? মানে না ম্যাম। প্রত্যেকটা ইউনিট কিন্তু আমি ডিভাইড করতে পারবো না। সো আমার কি করতে হবে, এই যে আমার রেন্ট, ওয়্যার হাউস যে রেন্টটা আছে, সেটা আমি কি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কি ভাগ করে দিব না? জি ম্যাম। প্রত্যেকটা কস্ট পার ইউনিটে আমি ভাগ করে দিব না? সাপোজ ধরেন আমার 2 লাখ টাকা
এক্সপেন্স হয়েছে ওয়্যার হাউসের পেছনে, সো 50,000 প্রোডাক্ট আমার ছিল, তাহলে পার ইউনিটে কস্ট কত হচ্ছে? 4 টাকা করে ওভারহেড আমি দিতে পারি প্রত্যেকটা ইউনিটে, তাই না? এটা হচ্ছে ওভারহেড। ইভেন দেখেন আমি একটা লিফট পারচেজ করেছি, এই লিফটটা সেট আপ করতে আমার যে লেবার ছিল সে 10,000 টাকা নিয়েছে। এটা কি ডিরেক্ট লেবার না? এটা কি আমি প্রোডাক্ট কস্টের সাথে ডিরেক্টলি এটা অ্যাট্রিবিউট করে দিতে পারছি না যে আমার 10,000 টাকা, আমার হয়তো 50 লক্ষ টাকা লেগেছে লিফট কিনতে, তার সাথে আমি কি করছি? 10,000 টাকা অ্যাড করে দিচ্ছি। এটা ডিরেক্টলি কিন্তু আমি ওই প্রোডাক্টের সাথে ট্রেস করে দিতে পারছি। বাট ওভারহেড যেটা আমি হয়তো ডিরেক্টলি আমি আইডেন্টিফাই করতে পারছি না যে কোন প্রোডাক্টের জন্য আমার কত টাকা পে করতে হচ্ছে, তাই না? আমি ইকুইভ্যালেন্ট ওয়েতে সব প্রোডাক্টের উপরে এই কস্টটা পার ইউনিটে অ্যাপোর্শন করে দিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি। বুঝতে পেরেছেন ওভারহেড জিনিসটা কি? এরকম আপনারা পাবেন ওভারহেড এক্সপেন্স, রেন্ট, হ্যাঁ, যেগুলো অনেক সময় আইডেন্টিফাই করা যায় না, আমরা একসাথে রাখি ওই কস্টিং গুলো। এবং কিছু থাকে সেপারেট কস্ট, যেরকম ধরেন ট্রান্সপোর্টেশন কস্টটা কিন্তু ডিরেক্ট, হ্যাঁ। বাট অনেক সময় এরকম হয় যে আমি রেন্ট নিয়েছি, এখন ধরেন আমার 50টা প্রোডাক্ট রাখলেও আমার যে রেন্ট দিতে হচ্ছে, আমি 2,000 প্রোডাক্ট রাখলেও আমার সেম রেন্ট দিতে হচ্ছে, সো এই রেন্টটাকে তখন ওভারহেড হিসেবে কাউন্ট করা হয়, যেটা আমরা ডিরেক্টলি ট্রেস করতে পারি না ওই প্রোডাক্টের সাথে। আচ্ছা, এই বিষয়গুলো এসেছে, আপনারা পরে আরো ইন ডিটেইলস জানবেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ওগুলো আলাদা সাবজেক্টই আছে। এখন আমরা দেখব যে রিলেশনশিপ বিটুইন কর্পোরেট স্ট্র্যাটেজি অ্যান্ড কর্পোরেট ফিনান্সিয়াল অবজেক্টিভস এর মধ্যে পার্থক্য কি। আচ্ছা, আমরা যখন একটা কোম্পানি অবজেক্টিভস বা স্ট্র্যাটেজি করি, আপনারা এরকম ম্যানেজমেন্ট পড়েছেন না, 3 ধরনের লেভেল থাকে, টপ লেভেল, মিড লেভেল, দেন হচ্ছে লোয়ার লেভেল। টপ লেভেলে কারা কাজ করে বলেন তো? ম্যাম ম্যানেজার, সিইও। হ্যাঁ, কর্পোরেট লেভেল যাদেরকে আমরা বলি, তাই না, তারা হচ্ছে কোথায় থাকে? ম্যাম টপ টপ লেভেল। লেভেলে থাকে, টপ দেন লেভেলে। বিজনেস লেভেল, মিড লেভেল অফ ম্যানেজার যারা, তারা হচ্ছে লেভেল। আরেকটা থাকে অপারেশনাল লেভেল, তারা কি? আমরা যেটা বলি লোয়ার লেভেল বা থার্ড লেয়ার যেটা বলি। আচ্ছা, এখানে একটা কোম্পানি ওভারভিউ দেওয়া আছে। একটা কোম্পানির কি থাকে বলেন তো? মিশন থাকে। সেই মিশনকে ফুলফিল করার জন্য কিছু গোল থাকে, তাই না? গোলকে ফুলফিল করার জন্য কিছু টার্গেট বা অবজেক্টিভস থাকে, এবং এই টার্গেট ফুলফিল করার জন্য কিছু স্ট্র্যাটেজি নেওয়া হয়। এখন আমরা দেখব যে এই স্ট্র্যাটেজি এবং টার্গেট টার্গেট এখানে 2 ধরনের টার্গেট করা হয়, একটা হচ্ছে কমার্শিয়াল টার্গেট, একটা হচ্ছে ফিনান্সিয়াল টার্গেট। কমার্শিয়াল ফিনান্সিয়াল এর মধ্যে ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন কমার্শিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল? একই মনে হয় টার্ম কিছু কিছু। ম্যাম কমার্শিয়াল গোলস যে মানে সেগুলোকে বলা যায় যেগুলো হচ্ছে মানে বিজনেসের ইন্টারনাল গ্রোথ কিংবা এই ইয়ারে যদি আমি সেলস 10%, 20% ইনক্রিজ করতে চাই, এটা যদি আমার গোল থাকে, সেটা কমার্শিয়াল গোল হিসাবে ক্লাসিফাই করা যায়। আচ্ছা, দেন ফিনান্সিয়াল? ম্যাম ফাইন্যান্সিয়ালটার ক্ষেত্রে হচ্ছে ম্যাম ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, কোথায় হচ্ছে ম্যাম কিভাবে মানি ম্যানেজমেন্ট হচ্ছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এগুলো বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, যেমন হচ্ছে যেরকম বললেন যে একটা বিজনেস এক্সপানশন হচ্ছে কিনা, হ্যাঁ, আমি আরেকটা নিউ বিজনেস ওপেন করতে চাচ্ছি, এটা কমার্শিয়াল বিষয়। এখন এই যে আমি এক্সপানশন করছি,
এই এক্সপানশনটা কি ফিজিবল নাকি ফিজিবল না, এই এক্সপানশনটা থেকে আমি কি প্রফিট করতে পারবো নাকি পারবো না, আমার শেয়ার প্রাইস কি ইনক্রিজ হবে কি হবে না, এটা ডিসকাশন করবে কারা, ফিনান্সিয়াল এবং স্ট্র্যাটেজি। হ্যাঁ, এই কমার্শিয়াল ফিনান্সিয়ালটাকে ফুলফিল করার জন্য আমার কিছু স্ট্র্যাটেজি নিতে হয়। স্ট্র্যাটেজি কেমন, যে আমি টেক ওভার করব নাকি আমি অ্যাকুইজিশন করব, হ্যাঁ আমি কোনটা করব, কোন স্ট্র্যাটেজি নিব, আমি এটা কি পারচেজ করে নিব নাকি লিজ নিব, না ভাড়া নিব নাকি হচ্ছে আমি এটা ওন করব, তাই না? কিছু স্ট্র্যাটেজি নাও। হ্যাঁ, আপনি দুইভাবে বিজনেস করতে পারেন, আপনি ভাড়া নিয়েও করতে পারেন, আবার যদি আপনি চান যে আমি অ্যাকোয়ার করে নিব, আমি যেহেতু লং টার্ম, যেরকম প্রথমে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ছিল প্রত্যেকটাই কিন্তু এরকম রেন্ট নিয়ে নিয়ে তারা ইউনিভার্সিটি গুলো পরিচালনা করেছে। এরপরে যখন ইউজিসি থেকে ডিফারেন্ট রুলস রেগুলেশন এসেছে, তাদের ওন ক্যাম্পাস থাকতে হবে, তখন কিন্তু কিছু বন্ধ হয়ে গিয়েছে, আর কিছু এরকম আছে যে তারা হচ্ছে ওন ক্যাম্পাস ওপেন করেছে, তাই না? এরকম আমরা দেখেছি না? তার মানে স্ট্র্যাটেজি কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে, যে আগে তারা রেন্ট নিত, এখন তারা কি করছে, ইস্টাবলিশড করছে, ওন করছে। সো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, মানে কমার্শিয়াল ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস গুলো ফুলফিল করার জন্য এই স্ট্র্যাটেজি গুলো নেওয়া হয়। এখন দেখেন যে কর্পোরেট লেভেলে কোন কোন ডিসিশন নেওয়া হয়, বিজনেস লেভেলে কোন কোন ডিসিশন নেওয়া হয়, এবং অপারেটিং লেভেলে অপারেশনাল লেভেলে কোন কোন ডিসিশন নেওয়া হয়। আচ্ছা, আপনারা একটু বলেন তো কর্পোরেট লেভেলে কোন কোন ডিসিশন নেওয়া হচ্ছে এখানে, কমার্শিয়াল ফিনান্সিয়াল এবং স্ট্র্যাটেজিক্যাল পার্সপেক্টিভ থেকে একজন একটু এক্সপ্লেইন করেন, যদিও দেওয়া আছে সবকিছু এখানে। ম্যাম এখানে কমার্শিয়ালে বলেছে এক্সপ্যান্ড ইনটু নিউ মার্কেটস, তাই না? কর্পোরেট পার্টটা যে মানে যে পার্টটা ইয়ে করবে, এক্সপ্যান্ড ইনটু নিউ মার্কেটস, তো একটা বিজনেস একটা মার্কেটে রিয়েলাইজ করে যে তার বর্তমান মানে কারেন্ট মার্কেটটা খুব বেশি কম্পিটিটিভ, কিংবা এখানে খুব বেশি গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্স আছে, তখন দ্য মার্কেট মাইট কনসিডার শিফটিং ইনটু আদার মার্কেটস, তো অন্য অন্য মার্কেটে ওরা শিফট করতে পারে, যাতে একটু ইজি হয় তাদের বিজনেস চালাতে, তাদের মার্কেটিং করতে যাতে আর একটু ইজি হয়, প্রসেসটা যাতে ওভারঅল ইজি হয়। আচ্ছা, দেন হচ্ছে বিজনেস লেভেলে, অপারেশনাল লেভেলে তারা কি চিন্তা করে, হোয়াট দে থিঙ্ক? আর কেউ শেয়ার করেন একটু। ম্যাম বিজনেস লেভেলে মানে ওরা আহ, চেষ্টা করছে যে ওদের বর্তমান মানে কারেন্ট যে প্রেমিসেসটা আছে সেটা চেঞ্জ করে তারা নতুন প্রেমিস, নতুন ক্যাম্পাস কিংবা নতুন প্রেমিসেসে শিফট করার একটা প্ল্যান করছে তারা। এটা হচ্ছে বিজনেস লেভেলে। যেমন ধরেন কর্পোরেট লেভেলে এক্সপান্ড ইনটু নিউ মার্কেট, তারা এক্সপান্ড করতে চাচ্ছে একটা নিউ মার্কেট, তো সেই ক্ষেত্রে বিজনেস লেভেল ম্যানেজাররা কি করবে, এটা তো তারা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবে, তাই না? তাহলে এক্সপানশন করতে হলে আমাকে কি করতে হবে, অ্যাকোয়ার করতে হবে, অথবা ইকুইপ মানে অ্যাকোয়ার করে তারপরে কি করতে হবে, এটাকে সাজাতে হবে নতুন প্রিমিসেস। যেরকম ধরেন আপনারা হয়তো ছিলেন কিনা ওই টাইমে, আমরা প্রথমে আগে একাডেমিক বিল্ডিং এ ছিলাম। একাডেমিক বিল্ডিং বলতে এফবিএস এর যে টাওয়ারের অপোজিটে যে আরেকটা বিল্ডিং আছে ওটা একাডেমিক বিল্ডিং বলে। তো ওখানে আমরা আগে ক্লাস নিতাম, তো যখন ডিসিশন নেওয়া হলো ওই এক্সপান্ড আওয়ার ইউনিভার্সিটি, এখানে হবে এফবিএস টাওয়ার, হ্যাঁ, অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টিটাকে এক্সপানশন করা হবে। সো তখন ডিসিশন নেওয়া হলো, তারপরেই অ্যাকোয়ার করা হয়েছে এবং নিউ প্রেমিসিসটাকে কিন্তু ইকুইপড করা হয়েছে। আপনারা হয়তো এসেই এসি পেয়েছেন, কিন্তু প্রথমেই কিন্তু এসি ছিল না, তাই না? আমরা দেখেছি যে, আপনারা কি পেয়েছিলেন নাকি পরের ব্যাচ পেয়েছে? হ্যাঁ, প্রথমেই কিন্তু ছিল না, তার মানে তখনও কিন্তু ইকুইপড হয় নাই, এফবিএস টাওয়ার কিন্তু ফুলফিল তখনও ইকুইপ করা হয় নাই। তার মানে কি, যে উইদাউট ইকুইপমেন্টেই কিন্তু আমরা চলে এসেছিলাম, প্রথমে অ্যাকোয়ার করা হয়েছে, তারপরে কিন্তু ইকুইপ করা হয়েছে আমাদের এফবিএস টাওয়ারের যে প্রেমিসিসটা আছে। ওকে, আচ্ছা,
অর্থাৎ এক্সপানশন হবে, দেন ইকুইপ করা হবে, তারপরে অপারেশনাল লেভেল যারা আছে তারা কি করবে, মেইনটেইন লিকুইডিটি লেভেল। হ্যাঁ, একটা কোম্পানির মেইন কি থাকে, ইনভেন্টরি থাকে, তারা সেই ইনভেন্টরি গুলো যে লিকুইডিটি লেভেলটা মেইনটেইন করবে, যে আমার যাতে খুব বেশি লিকুইডিটি না হয়ে যায়, কারণ যদি বেশি লিকুইড হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম কি, আমার প্রফিটাবিলিটি, লং টার্ম প্রফিটাবিলিটি গ্রোথে হ্যাম্পার করবে। আবার যদি আমার বেশি কমে যায় লিকুইডিটি, সেক্ষেত্রে আমার প্রফিটাবিলিটিতে হ্যাম্পার করবে। সো মেইনটেইন লিকুইডিটি লেভেল। ওকে, দেন ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি কি দেখব, প্রথমে কর্পোরেট স্ট্র্যাটেজি। কর্পোরেটের টপ লেভেল ম্যানেজমেন্ট ডিসিশন নিবে যে আমার শেয়ার প্রাইস ইনক্রিজ হচ্ছে কিনা, আমার ইপিএস ইনক্রিজ হচ্ছে কিনা। দেন দে উইল কনসিডার অ্যাবাউট দ্য প্রজেক্ট রিটার্ন, যে আমি প্রজেক্ট রিটার্ন পাচ্ছি কিনা, তাই না? যে আমার শেয়ার প্রাইস ভালো থাকলে তো আমি প্রজেক্ট রিটার্ন পাবো। দেন ক্যাশ লেভেল, রিসিভেবল ডেজ, এগুলো ঠিক আছে কিনা এটা দেখবে অপারেশনাল লেভেল। ওকে, দেন স্ট্র্যাটেজিতে আসি, অর্গানিক অর অ্যাকুইজিশন, যেটা অ্যাকুইজিশন হবে নাকি তারা টেক ওভার করবে নাকি হোল্ড করবে, তারা রেন্ট নিবে। আচ্ছা, দেন তাহলে কি করতে হবে, যদি আমি অ্যাকুইজিশন করি, দেন বিজনেস লেভেলে দে উইল ইমপ্লিমেন্ট দিস ডিসিশন যে আমরা লিজ করব অথবা বাই করব। হ্যাঁ, দেন অপারেশনাল লেভেল আসি, অপারেশনাল লেভেলে তারা চিন্তা করবে যে আমাদের ক্রেডিট অন ক্রেডিটে করব নাকি ক্যাশ অন ডেলিভারিতে করব। হ্যাঁ, তারা অপারেট করবে এটা। তার মানে এখানে আমাদের বিজনেস একটা ফুল পিকচার্স এখানে ফুটে উঠেছে, যে অবজেক্টিভস এবং স্ট্র্যাটেজিটা কি এবং কারা কোন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে থাকে। এখন আমরা এখানে একটা কোয়েশ্চেন আছে, অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজি। সাপোজ ধরেন এখানে প্রথম কোয়েশ্চেন বলেছে ইমপ্লিমেন্ট এ জাস্ট ইন টাইম ইনভেন্টরি সিস্টেম। হ্যাঁ, এটা কোন ধরনের ডিসিশনের মধ্যে পড়বে, কর্পোরেট লেভেল, বিজনেস লেভেল নাকি অপারেশনাল লেভেল? হ্যাঁ, দেন আপনি আইডেন্টিফাই করবেন যে এটা কমার্শিয়াল অবজেক্টিভস নাকি ফিনান্সিয়াল অবজেক্টিভস নাকি স্ট্র্যাটেজি। ওকে, বা আপনি আইডেন্টিফাই করেন যে এটা কমার্শিয়াল অবজেক্টিভস, ফিনান্সিয়াল অবজেক্টিভস নাকি স্ট্র্যাটেজি, দেন ইউ ফাইন্ড আউট এটা কর্পোরেট লেভেল ডিসিশন নিবে নাকি বিজনেস লেভেল নাকি অপারেশনাল লেভেল। তাহলে আমরা একটা একটা করে দেখব। প্রথমটা আছে ইমপ্লিমেন্ট এ জাস্ট ইন টাইম ইনভেন্টরি। এখন বলবেন যে এটা কোন লেভেলে যাবে, কোন ধরনের অবজেক্টিভস এটা। ম্যাম এটা কর্পোরেট লেভেলে যাবে। কর্পোরেট লেভেল, ইমপ্লিমেন্ট এ জাস্ট ইন টাইম ইনভেন্টরি সিস্টেম। ইমপ্লিমেন্ট কারা করে? আমরা বারবারই কিন্তু বলছি যে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট কারা করে? গভর্নমেন্টের ডিসিশন, ডিসিশন দেয় কে? গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে নাকি ডিসিশন দেয়, তারপরে তার যে প্রশাসন আছে তারা ওইটা ইমপ্লিমেন্ট করে, তাই না? তাহলে কি এটা কর্পোরেট লেভেলে হচ্ছে? কে বললেন যেন কর্পোরেট লেভেলে? বলেন, কে বলেছিলেন? ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, তাই না? ক্লাস হচ্ছে আমরা শেখার জন্য। আমরা এখানে ভুল করব কারণ আমরা তো জানি না। এই কোর্সটা তো টোটালি আমার কাছে আননোন একটা কোর্স, তাই না? এখন ধরেন আমার কাছে মনে হতে পারে, যেমন আমার কাছেও প্রথমে মনে হয়েছে যে ইমপ্লিমেন্ট জেআইটি সিস্টেম। জেআইটি মানে কি জানেন? জেআইটি কেউ বলতে পারবেন যে হোয়াট ইজ জেআইটি সিস্টেম? জাস্ট ইন টাইম মানে এটা কি ধরনের সিস্টেম জানেন কেউ? ম্যাম মানে অর্ডার দেওয়ার সাথে সাথে আমি আমার যদি অর্ডার আসে সেই মানে অর্ডার পাওয়ার সাথে সাথে হচ্ছে আমি
প্রোডাক্টের মানে প্রোডাক্ট প্রোডাক্টটা বানানো শুরু করবো আর কি। প্রোডাক্টটা দিব, বানানো শুরু করব জাস্ট ইন টাইম জিআইটি সিস্টেম। অর্থাৎ এক জায়গায় আসবে, সেখান থেকে আমার এটা প্রসিডিউরটা হবে। আচ্ছা, দেন হচ্ছে তাহলে আমাকে বলেন যে এটা কোথায় যাবে, জাস্ট ইন টাইম ইনভেন্টরি সিস্টেম এটা কোথায় যাবে? এখানে কিন্তু বলা হয়েছে ইমপ্লিমেন্ট এ জাস্ট ইন টাইম ইনভেন্টরি সিস্টেম। ইমপ্লিমেন্ট কারা করে? অপারেশনাল লেভেল করে, তাই না? আমি বারবার কিন্তু বলেছি যে আমাদের যে ডিসিশন থাকে, টপ লেভেল ডিসিশন থাকে, এটা ইমপ্লিমেন্ট কারা করে? অপারেশনাল লেভেল করে। তার মানে এটা কি কোথায় যাবে বলেন তো? অপারেশনাল লেভেল। এখন এটা কমার্শিয়াল অবজেক্টিভস, ফাইনান্সিয়াল নাকি স্ট্র্যাটেজি, এটা আইডেন্টিফাই করেন যে কোন। ম্যাম কমার্শিয়াল। কেন কমার্শিয়াল? ম্যাম এখানে তো টাকা পয়সা রিলেটেড কিছু না, খালি আমরা আমাদের বর্তমান স্ট্র্যাটেজিটা চেঞ্জ করছি। আমরা বর্তমান মেথডটা খালি চেঞ্জ করছি, আগে অন্য কোনো মেথডে করতাম, এখন জাস্ট ইন টাইমে শিফট করার প্ল্যান করছি। সো মানে এখানে তো টাকা পয়সা রিলেটেড কিছু না, এই কারণে। টাকা পয়সা তো প্রত্যেকটা জায়গায় থাকবে, টাকার সাথে রিলেশনশিপটা তো প্রত্যেকটা কাজেই আমরা করবো যেহেতু বিজনেস। আচ্ছা, আর কেউ কোনো অপিনিয়ন, এনি অপিনিয়ন? আচ্ছা, দেখেন আমি এই ছকটা আবার দেখাই। ইমপ্লিমেন্ট জাস্ট ইন টাইম ইনভেন্টরি সিস্টেম, এটা কোথায় হবে বলেন? কোন ধরনের স্ট্র্যাটেজি, কমার্শিয়াল, ফিনান্সিয়াল অর স্ট্র্যাটেজি? আচ্ছা, আমরা নেক্সট আরেকটা দেখি, তাহলে আমাদের কাছে আরেকটু ইজি হবে। ইনক্রিজ আর্নিং পার শেয়ার বাই 5% অন প্রায়র ইয়ার, যে আগের বছর থেকে 5% বেশি ইপিএস আর্ন করতে হবে, এই ডিসিশনটা কে দিবে? বলেন। ম্যাম আমার মনে হয় কর্পোরেট হবে, বাট আমি শিওর না, আমার মনে হচ্ছে কর্পোরেট লেভেল হবে। হ্যাঁ, কর্পোরেট ডিসিশন, ভেরি গুড অ্যান্সার, রাইট অ্যান্সার, গুড অ্যান্ড রাইট অ্যান্সার। দেন ম্যাম ফিনান্সিয়াল অবজেক্টিভ স্ল্যাশ টার্গেটস। হ্যাঁ, কেন মনে হলো ফিনান্সিয়াল? ম্যাম এখানে বলেছে ইনক্রিজ আর্নিংস ইনক্রিজ করতে হবে 5%, তো আমরা গত বছর যা আর্ন করেছিলাম তার থেকে 5% বেশি করতে হবে। সো মানে ফাইন্যান্সিয়াল মানে ওকে ফাইন্যান্সিয়াল ক্যাশ বাড়াতে হবে। সো এই কারণে ক্যাশ তো ফাইন্যান্সিয়াল জিনিস, এই কারণে। ওকে, ভেরি গুড অ্যান্ড রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমরা তাহলে নাম্বার টু, নাম্বার টু হচ্ছে এখানে, তাই না? ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস, কর্পোরেট লেভেল। দেন নাম্বার থ্রি, অ্যাকোয়ার এ রাইভাল ইন এ শেয়ার ফর শেয়ার পারচেজ, এটা কোথায় যাবে বলেন তো?
এটা বলেন। আচ্ছা, আমরা একটা জায়গায় বলেছিলাম অ্যাকুইজিশন। হ্যাঁ, অ্যাকুইজিশন কিন্তু বলেছিলাম আমরা, অর্গানিক অর অ্যাকুইজিশন। আচ্ছা দেখেন, অ্যাকোয়ারে রাইভাল, অ্যাকোয়ারে রাইভাল বলতে কাকে বোঝানো হয়েছে বলেন তো? ম্যাম মানে একটা কম্পিটিটরকে আমি, কম্পিটিটর অ্যাকোয়ার করব, এই ডিসিশন কি অপারেশনাল লেভেল থেকে আসবে? না ম্যাম আসবে না। হ্যাঁ, কোন লেভেল থেকে আসবে, লেভেলটা বলেন। ম্যাম বিজনেস লেভেল। অ্যাকোয়ার এ রাইভাল, রাইভালরি মানে কম্পিটিটরকে আমি অ্যাকোয়ার করব, এই ডিসিশনটা বিজনেস লেভেলও তো অপারেশন করে, তাই না? অপারেটিং করে বা ইমপ্লিমেন্ট করে, কার ডিসিশন ইমপ্লিমেন্ট করে? কর্পোরেট লেভেল, তাই না? বিজনেস লেভেলও যদি ডিসিশন নেয়, দে নিড টু ইনফর্ম দ্য কর্পোরেট লেভেল। দেন কর্পোরেট লেভেল যদি এটা বলে যে হ্যাঁ আমরা অ্যাকোয়ার করব, তখন তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারে। হ্যাঁ, তারা এটা ইমপ্লিমেন্ট করবে। বাট শুরুতে কার থেকে আসবে ডিসিশনটা? কর্পোরেট লেভেল থেকে। অ্যাকোয়ার এ রাইভাল অফ এ শেয়ার ফর শেয়ার পারচেজ, আমরা পড়েছিলাম এখানে, মনে আছে নাকি আপনাদের? প্রথমে এখানে ছিল অ্যাকুইজিশন, দেখেন এই যে এখানে ম্যাম আমাকে বিজনেস লেভেলটা একটু বোঝানো যাবে? বিজনেস লেভেল, হ্যাঁ অবশ্যই বোঝানো যাবে। কর্পোরেট লেভেল এবং বিজনেস লেভেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, কর্পোরেট উইল প্রোভাইড দ্য মেইন ডিসিশন বলতে তারা হচ্ছে মেইন কর্পোরেট ডিসিশন, যে আমরা বিজনেস এক্সপানশন করব কি করব না, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের আর শেয়ার প্রাইসটা এটার কারণে ইনক্রিজ হবে কি হবে না, এই ডিসিশনটা কর্পোরেট লেভেল দিবে। বাট বিজনেস লেভেল যেটা করে, যে এক্সপানশন করব কি করব না, তারা এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করে, যে অ্যাকোয়ার অ্যান্ড ইকুইপ নিউ প্রিমিসেস, তারা সেই অনুযায়ী কিন্তু কাজ করছে কর্পোরেট লেভেলটা। এখন বলতে পারেন যে ম্যাডাম তাহলে এখানেও অ্যাকুইজিশন, এখানেও অ্যাকুইজিশন, দুইটাই তো অ্যাকুইজিশন। আচ্ছা, এই অ্যাকুইজিশন বলতে কিন্তু বিজনেস অ্যাকুইজিশন, বিজনেসটাকে অ্যাকুইজিশন করা। যেরকম ধরেন রবি এয়ারটেলের কত পার্সেন্টেজ অ্যাকুইজিশন করেছে? রবি এয়ারটেল অবশ্য মার্চ হয়েছে, এরকম অ্যাকুইজিশনের এক্সাম্পল কি মনে আছে আপনাদের কারো কাছে? আমার এরকম আছে যে ধরেন 25% হোল্ড করে, যেমন এসসিআই কোম্পানি অনেকগুলো এরকম আছে যে 25% হোল্ড করছে। যদি একটা বিজনেস আরেকটা বিজনেসের 25 বা বিলো 25% হোল্ড করে, সেটাকে আমরা অ্যাকুইজিশন বলি। হ্যাঁ, বা আহ, যদি এরকম হয় যে 50%-এর মোর দেন হয়, 50%-এর কম হয়, তখন এটাকে আমরা সাবসিডারি বলি। আর 50%-এর বেশি হলে সেটাকে আমরা বলি প্যারেন্ট কোম্পানি। এখন এই ডিসিশনগুলো নিয়ে থাকে কারা? কর্পোরেট। আর বিজনেস ডিসিশন নেয় হচ্ছে কর্পোরেট লেভেল থেকে, যারা যে ডিসিশনটা দেয় তারা সেটা করার জন্য যেই ধরনের স্ট্র্যাটেজি নিতে হয়, বিজনেস লেভেল সেই ধরনের স্ট্র্যাটেজি নেয়। এবং অপারেশনাল লেভেল হচ্ছে এই বিজনেস লেভেলের দেওয়া যে স্ট্র্যাটেজিগুলো আছে সেটা তারা ইমপ্লিমেন্ট করে থাকে। যেরকম ধরেন আপনারা টপ লেভেল ম্যানেজমেন্টের কাজ কি, মিডল লেভেল ম্যানেজমেন্টের কাজ কি বলেন তো? মিডল লেভেল ম্যানেজমেন্ট কি করে থাকে? পড়ে এসেছেন যেহেতু, আপনাদেরকে আস্ক করি, মিডল লেভেল ম্যানেজমেন্ট কি কাজ করে বলেন তো? ম্যাম ফ্রন্ট লাইন ম্যানেজমেন্ট কি কন্ট্রোল করা? হ্যাঁ, ফ্রন্ট লাইন ম্যানেজমেন্টকে কন্ট্রোল করা। দেন আর কি? Relay the information from the top level of the company to the lower level of the company. আচ্ছা, টপ লেভেল এবং লোয়ার লেভেল দুইটার সাথে তারা
নেগোশিয়েট করে, তাই না? জয়েন্ট করে, যে কর্পোরেট লেভেলের যেই স্ট্র্যাটেজিটা আছে সেইটা অপারেশনাল লেভেলকে দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটার একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করে, তাই না? বিজনেস লেভেল অ্যাকচুয়ালি বিজনেস লেভেলটা ফোকাস করে যে কিভাবে অ্যাকচুয়ালি পজিশন নেওয়া যায়, তাই না? একটা অর্গানাইজেশনের পজিশনিংটা কিভাবে করা হয়। যেরকম ধরেন কর্পোরেট লেভেল থেকে ডিসিশন এসেছে, উই এক্সপান্ড আওয়ার বিজনেস, হ্যাঁ আমরা এক্সপান্ড করব, তখন বিজনেস লেভেল কি করবে? এই এক্সপানশনের জন্য তারা ল্যান্ড পারচেজ করবে, দেন হচ্ছে ইঞ্জিনিয়ার হায়ার করবে, তাই না? এই ধরনের কাজগুলো তারা করবে। আর অপারেশনাল লেভেল তারা কি করবে? এটা ইমপ্লিমেন্ট করবে যে এই ল্যান্ডটা পারচেজ করা হয়েছে, ওকে, এখন ল্যান্ড পারচেজের জন্য ল্যান্ডটা পারচেজ করা হবে, এটার জন্য যে প্রসিডিউর গুলো সেই কাজগুলো তারা করবে। হয়তো এখানে আমার দলিল করতে হবে প্রথমে অ্যাকোয়ার করার জন্য, সেই কাজগুলো অপারেশনাল লেভেল করবে। বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন কর্পোরেট বিজনেস অ্যান্ড অপারেশনাল লেভেল? আচ্ছা, এটা আপনাদের টাস্ক থাকলো, আমি আজকে এটা আর দেখাবো না, আপনারা হচ্ছে এটা করে নিয়ে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। এটার একটা, এটা আপনাদের দিয়ে দিয়েছি আমি, এই টাস্কটা আপনারা করে আমাকে দেখাবেন, আমি নেক্সট ক্লাসে শুনবো যে কর্পোরেট লেভেল থেকে কোন স্ট্র্যাটেজি গুলো আসে, হ্যাঁ, দেন হচ্ছে বিজনেস লেভেল থেকে কোনটা আসবে, অপারেশনাল লেভেল থেকে কোনটা আসবে। হ্যাঁ, প্রত্যেকটা এরকম আইডেন্টিফাই করবেন। যেরকম এখানে একটা বলতে পেরেছেন, ইনক্রিজ আর্নিং পার শেয়ার বাই 5% অন প্রায়র ইয়ার, সো এটা কোথায় যাবে? দেন অ্যাকোয়ার রাইভাল অফ এ শেয়ার ফর শেয়ার পারচেজ, শেয়ারের জন্য শেয়ার পারচেজ, এটা কোথায় যাবে? বাই 4 নিউ কাটিং মেশিন ফর 2,50,000 ইচ, এটা কোথায় যাবে? ওকে, এটা করতে পারবেন না আপনারা নিজেরা? নিজেরা করবেন, ভুল হবে আমি কারেক্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, দেখেন ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস। ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস কি বলেন তো? এখানে দেওয়া আছে, একজন একটু পড়েন, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস? ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস এখানে বেশ কয়টা, আমরা কিন্তু বলেছিলাম যে একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আচ্ছা, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, তো এটার আন্ডারে মেনি অবজেক্টিভস থাকে। একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, গ্রোথ, মার্কেট শেয়ার, সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এগুলো। এখন বলেন তো প্রফিট ম্যাক্সিমাইজেশন কি? এখানে যেরকম বলা আছে যে প্রত্যেকটারই এক্সাম্পল দেওয়া আছে, শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন বলেন হুইচ ওয়ান ইজ বেটার, প্রফিট ম্যাক্সিমাইজেশন আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, কোনটা বেটার? বলেন তো, হুইচ ওয়ান ইজ বেটার? কি সবাই চুপ কেন? হুম, মনে হচ্ছে আমি কথা বলে যাচ্ছি। আপনারা কি বুঝতে পারেন নাই নাকি? ম্যাম কথা আরেকবার কি একটু বলবেন, প্রফিট ম্যাক্সিমাইজেশন আর গ্রোথ? হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, হুইচ ওয়ান ইজ বেটার?
It's wealth maximization. What is the reason behind this? It's profit maximization এ বিজনেস গুলো প্রফিট বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেয়, এই কারণে শর্ট টার্মে ওরা প্রফিট করলে লং টার্মে ওরা প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখতে পারে না, যার কারণে ওরা কাস্টমার হারায়। আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে বিজনেস গুলো ভালো ভ্যালু দেওয়ার চেষ্টা করে, যার কারণে ওরা লং টার্মে সাস্টেন করতে পারে। আচ্ছা, তাহলে শেয়ার হোল্ডার কোনটা প্রেফার করে? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তাই না? আচ্ছা, দেন হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন ইটস লং টার্মের জন্য এটা হ্যাম্পার করে। আচ্ছা, দেন হচ্ছে গ্রোথ। গ্রোথ বা আর্নিং পার শেয়ার বা ইপিএস গ্রোথ বুঝাই। হ্যাঁ, এটা কি ইপিএস গ্রোথ কি বলেন তো? ইপিএস কিভাবে ক্যালকুলেট করা হয় কারো জানা আছে? আমি সেটা পড়ছিলাম আগে, এখন মনে আসতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই কি বলেন তো? টোটাল টোটাল। নাম্বার অফ শেয়ার। হ্যাঁ, টোটাল নাম্বার অফ শেয়ার। আচ্ছা, এটা দিয়ে ডিভাইড করলে আমরা কি পাই? গ্রোথ পাই। তাহলে যদি আমাদের ইপিএসটা অনেক বেশি হয়, সেটা কোম্পানির জন্য ভালো নাকি কম হলে ভালো বলেন তো? বেশি হলে ভালো। অবশ্যই বেশি হলে ভালো। এখন ইপিএস কখন বেশি ভালো হবে বলেন তো? যখন কোম্পানি রেগুলার দিবে, প্রফিটটা বেশি থাকবে, প্রফিট তাই না? দিবে শেয়ার হোল্ডারদের। প্রফিটেবিলিটিটা যখন বেশি থাকবে, তার মানে ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস প্রফিট ম্যাক্সিমাইজেশন থাকে, দেন হচ্ছে ইপিএস গ্রোথ, আমার ইপিএসটা যাতে গ্রোথ হয়। দেন আসি মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার কি বলেন তো? মার্কেট শেয়ার হলো ফুল ইন্ডাস্ট্রির মধ্যে তারা কত পার্সেন্ট মার্কেট দখল করে রাখছে, এটা ইন্ডিকেট করে। হ্যাঁ, আমি যত মার্কেট শেয়ার করব তত আমার বিজনেস কি হবে? এক্সপানশন হবে না? জি। এবং যে ধরনের বিজনেস গুলো এক্সপানশন করে তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিটাও কিন্তু অনেক বেশি থাকে। সো এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস। এখানে বলা হয়েছে যে এটার সাথে কি কি অবজেক্টিভস থাকে। প্রফিট ম্যাক্সিমাইজেশন, মেইন অবজেক্টিভস হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এবং আরো কিছু অবজেক্টিভস থাকে কোম্পানির, সেগুলো হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, গ্রোথ, মার্কেট শেয়ার এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা ওটা পড়ে নিবেন, আমি ওটা এখানে পড়াচ্ছি না। যদি না বুঝেন সেই ক্ষেত্রে আমাকে বলবেন যে ম্যাডাম এই জায়গায় বুঝতে পারিনি। ওকে, দেন হচ্ছে আমরা স্টেক হোল্ডার, অবজেক্টিভস অ্যান্ড কনফ্লিক্ট। প্রত্যেকটা স্টেক হোল্ডারের মধ্যে কি কনফ্লিক্ট থাকে না? সাপোজ ধরেন বিউপিতে কিন্তু অনেকগুলো পার্টি, তাই না? বিউপিতে অথরিটি আছে, বিউপিতে অফিসার্স আছে, বিউপিতে অপারেটর আছে, বিউপিতে হচ্ছে স্টুডেন্ট আছে, বিউপিতে টিচার্স আছে, তাই না? প্রত্যেকেরই কিন্তু ডিফারেন্ট ইন্টারেস্ট থাকে বা কনফ্লিক্ট থাকতে পারে, স্টুডেন্টদের মধ্যেও কনফ্লিক্ট থাকতে পারে। সো এখানে স্টেক হোল্ডার্স, অবজেক্টিভস এবং কনফ্লিক্ট, তাদের অবজেক্টিভস গুলো কি কি থাকে, কনফ্লিক্ট গুলো কেন হয়? একটা কোম্পানিতে ডিফারেন্ট টাইপস অফ শেয়ার হোল্ডার্স থাকে, স্টেক হোল্ডার্স থাকে, লাইক ইনভেস্টরস, দেন হচ্ছে এনবিআর থাকে, দেন হচ্ছে কাস্টমার্স থাকে, ক্রেডিটর্স থাকে, ব্যাংক থাকে, তাই না? সো স্টেক হোল্ডার্সদের মধ্যে কি কনফ্লিক্ট হয় না? কেন কনফ্লিক্ট হয় বলেন তো? ব্যাংকের সাথে কেন কনফ্লিক্ট হবে? ব্যাংকের সাথে কি কনফ্লিক্ট? মিস কোশ্চেনটা আরেকবার বলবেন? কনফ্লিক্ট কেন হয় একটা কোম্পানিতে? কেন কনফ্লিক্ট হয়? ইন্টারেস্ট নিয়ে কেন কনফ্লিক্ট হয়? কার সাথে কার? কোম্পানির সাথে একটা স্টেক হোল্ডারের কনফ্লিক্ট হচ্ছে, এটা কেন হচ্ছে?
কোম্পানির যে স্টেক হোল্ডার, লাইক ধরেন এখানে স্টেক হোল্ডার্স আবার দুই টাইপস এর হয়। কি কি টাইপস? একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল, তাই না? এখন শেয়ার হোল্ডারের সাথে এমপ্লয়ি, হ্যাঁ আমি খুব স্পেসিফাই করে দিলাম, শেয়ার হোল্ডারের সাথে এমপ্লয়ির কনফ্লিক্ট কেন হয় বলেন তো? ম্যাম এখন আমি শেয়ার শেয়ার হোল্ডারকে তো আমি ডিভিডেন্ডের অংশ দিব, তাই না? তো এখন মানে আমার প্রফিটের একটা অংশ হচ্ছে শেয়ার হোল্ডার পাবে ডিভিডেন্ড হিসেবে, তাই না? হুম। তো এখন আমি যদি খুব বেশি ডিভিডেন্ডের অ্যামাউন্টটা যদি খুব বেশি হয়ে যায়, আহ, আমি যদি খুব বেশি অ্যামাউন্ট দেই ইয়েকে ডিভিডেন্ড হিসাবে যদি শেয়ার হোল্ডারকে দেই, সেক্ষেত্রে আমার এমপ্লয়কে একটু কমিয়ে দিতে হবে অ্যামাউন্টটা, কারণ আমার প্রফিট তো লিমিটেড। সো একটা বড় পার্সেন্টেজ যদি আমি শেয়ার হোল্ডারকে দিয়ে দেই ডিভিডেন্ড হিসাবে, ইন দ্যাট কেস মানে এমপ্লয়ীদের শেয়ারটা একটু কমে যায়, এমপ্লয়ের পোর্শনটা একটু কমে যায়, যেহেতু ডিভিডেন্ড হিসাবে অনেকটা দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা দেখেন এখানে আপনারা পড়েছেন না এক্সটার্নাল ইউজার, ইন্টারনাল ইউজার, এরকম পড়েছেন না? এক্সটার্নাল ইন্টারনাল স্টেক হোল্ডারের মধ্যেও তো ডিফারেন্স ছিল। ইয়েস মিস এক্সটার্নাল এক্সটার্নাল স্টেক হোল্ডার কারা বলেন তো? মিস শেয়ার হোল্ডার, তারপর হলো কোনো ব্যাংক যদি লোন কাস্টমার, দিয়ে থাকে, সাপ্লায়ার, কাস্টমার, সাপ্লায়ার্স, আর গভর্নমেন্ট, ইন্টারনাল স্টেক হোল্ডার মিস এমপ্লয়িজ, তারপর হলো কোম্পানির সিইও এন্ড আদার স্টাফ। ম্যানেজার, তাই না? ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ম্যানেজার, তাই না? তারা হচ্ছে ইন্টারনাল। এখন দেখেন প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কিন্তু কনফ্লিক্ট হতে পারে, যেরকম একজন আমাদের বলল, তাই না, যে যখন আমি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি তখন এমপ্লয়ির পোর্শনটা কম হচ্ছে। এন্ড কম হচ্ছে বলতে কেন কম হচ্ছে? কারণ এমপ্লয়ি তো এই প্রফিটটা আর্ন করেছে, তাই না? এমপ্লয়ির এফোর্টের কারণেই তো কোম্পানি প্রফিট আর্ন করে, মানে একটা এমপ্লয়ি কাজ করে দেখেই তো কোম্পানিতে প্রফিট আর্ন হয়। একটা এমপ্লয়ি যদি করাপ্টেড হয় তখন কিন্তু ওই কোম্পানি আর্ন করতে পারে না, যেটা আমরা দেখেছি গভর্নমেন্ট যেই অর্গানাইজেশন গুলো আছে যারা করাপ্টেড এমপ্লয়ি, ওগুলোতে কিন্তু কোনো প্রফিট আসে না। তার মানে আমাদের এমপ্লয়ি বেনিফিট, যেরকম প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু এমপ্লয়ীদের বেনিফিট দিয়ে থাকে, 5% বোনাস দেয়, প্রফিট বোনাস দেয়, বিভিন্ন কিছু শেয়ার করে এই কনফ্লিক্টটাকে রিডিউস করার জন্য। এখন আপনি যেটা বলছেন যে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড বেশি দিলে তখন এমপ্লয়ি পোর্শনটা কমে যাচ্ছে, তাহলে অবশ্যই এমপ্লয়িকেও আমার একটা পটেনশিয়াল এই কনফ্লিক্টটা দূর করার জন্য কি করতে হবে? তাকে কিছু বোনাস দিতে হবে, তাই না? তাহলে কনফ্লিক্টটা রিডিউস হবে। তো এরকম কিছু পটেনশিয়াল কনফ্লিক্ট আপনারা বের করবেন, এবং এটা কনফ্লিক্টটা রিডিউস করার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, হ্যাঁ, কি ধরনের স্ট্র্যাটেজি নিলে কনফ্লিক্ট গুলো কমে যাবে সেটা আপনারা বের করবেন। বুঝতে পেরেছেন? কোশ্চেন বুঝতে পেরেছেন? ইয়েস মিস। যে এমপ্লয়ির সাথে শেয়ার হোল্ডার যেরকম একটা এক্সাম্পল দিয়েছে, ঠিক এরকম কাস্টমারের সাথে কমিউনিটি অ্যাট লার্জ কি ধরনের কনফ্লিক্ট হতে পারে, হ্যাঁ, এটা রিডিউস কিভাবে করতে পারবো। দেন হচ্ছে শেয়ার হোল্ডারের সাথে ফাইন্যান্স প্রোভাইডার কি ধরনের কনফ্লিক্ট হবে, কাস্টমারের সাথে শেয়ার হোল্ডার বা ম্যানেজার, হ্যাঁ, কি ধরনের কনফ্লিক্ট হতে পারে, গভর্নমেন্টের সাথে শেয়ার হোল্ডারের কি ধরনের কনফ্লিক্ট হতে পারে, হ্যাঁ, এগুলো আমরা পটেনশিয়াল কনফ্লিক্ট আইডেন্টিফাই করব। এরপরে আমরা ট্রাই করব কিভাবে রিজলভ করা যায়, হ্যাঁ, একটা করে সলিউশনও বের করবেন। এখানে আরেকটা ছক করবেন যে সলিউশন, পটেনশিয়াল সলিউশন দিবেন। এক্সাক্ট তো হবে না, এক্সাক্ট তো আমরা কেউ বের করতে পারবো না, পটেনশিয়াল সলিউশন, পটেনশিয়াল কনফ্লিক্ট, পটেনশিয়াল সলিউশন। ওকে, বুঝতে পেরেছেন? ইয়েস মিস। এখানে আর কারো কোনো কি কোয়েশ্চেন আছে আপনাদের আজকে যতটুকু আমরা পড়েছি? আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করছি। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ধরেন হিউজ পরিমাণ ফ্লাড এফেক্ট হচ্ছে,
সো এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি বলেন তো? করণীয় কি আছে বা আপনারা কেউ কি কোনো উদ্যোগ নিচ্ছেন বা এরকম অ্যাকাউন্টিং এর আপনারা জানেন যে অ্যাকাউন্টিং থেকে এরকম নেওয়া হয়েছে কিনা? আপনারা কি এই বিষয় সম্পর্কে শুনেছেন? আমি কয়েকটা ভিডিও দেখলাম লাস্ট, মানে ফেনীতে অবস্থা বেশি খারাপ হয়েছে। আপনাদের কারো বাড়ি আছে ফেনীতে? নাই? কেউ ফেনী নাই? ফেনী, নোয়াখালী, কুমিল্লা? হুম। ম্যাম আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো উদ্যোগ নিয়েছে কিনা সেই ব্যাপারে আসলে ওরকম ভাবে কিছু বলতে পারছি না, ওরকম কিছু এখনো দেখি নেই ম্যাম। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আমাদের ডিপার্টমেন্ট থেকে এখানে যারা আপনারা অ্যালামনাইতে নাই, এআইএস অ্যালামনাই, আচ্ছা ওখানে নাই, তো ওখানেও হচ্ছে যারা আছে ওখানেও কাজ করছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, ওরাও কাজ করছে। আমি আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি, যদি আপনারা কেউ কাজ করতে চান বা রেস্কিউ টিমেরও দরকার আছে, যদি এখানে আপনারা হচ্ছে কাজ করতে চান, যেরকম আমি কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টেরও আছে, আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরও আছে। কারণ আমরা প্রত্যেকেই আসলে যেরকম আজকে পড়াশোনা করছি বা যেটাই করছি, কিন্তু যারা ধরেন এই সেক্টরটা, মানুষ যখন বিপদগ্রস্ত, হ্যাঁ, আমরা তখন হয়তো ওইটার আউট অফ বাউন্ডারি চিন্তা করছি, তাই না? তা আমরা যদি তাদের পাশে দাঁড়াই, সেই ক্ষেত্রে হয়তো এটা সহজ হয়ে যাবে, আপনারা হয়তো ফিজিক্যালি যে সাহায্য করতে পারবেন। হ্যাঁ, তাই না? যে একটা টিম করে স্টুডেন্টরা যেরকম টিম টিম করে করে যাচ্ছে, তাদের মধ্যে যারা ধরেন সাঁতার জানেন, হ্যাঁ, তারা আপনারা হচ্ছে ওখানে গিয়ে একটা টিম করে হেল্প করতে পারেন। আমি এখানে ফিনান্স ডিপার্টমেন্টেরও দিয়েছি, সাইফুল্লাহ হিমেল, এবং হচ্ছে আমাদের এআইএস অ্যালামনাই তারা কাজ করছে, আজহার আকিব, এআইএস 2। হ্যাঁ, উনি হচ্ছে আপনাদের সিনিয়র এআইএস অ্যালামনাই আছে। আমি এখানে চ্যাট বক্সে দিয়েছি, আপনারা যোগাযোগ করে জয়েন করতে পারেন তাদের সাথে, ঠিক আছে? এবং আপনাদের কেউ নাই ওইদিকে এরকম আছে যে, যেমন ফিনান্স ডিপার্টমেন্টে ওদের ফেনী ওইদিকে যারা বাড়ি, সেই সকল স্টুডেন্টরা ওখানে কাজ করছে। আপনাদের যদি কারো ওইদিকে বাড়ি থাকে, কারো আছে ওইদিকে বাড়ি? ফেনী, নোয়াখালী, কুমিল্লা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওখানেও কাজ করছে, ম্যাস কমিউনিকেশনে কাজ করছে। আপনারা এখন ধরেন যেটা আপনাদের জন্য ইজি হয়, আপনারা হচ্ছে টিম করে কাজ করতে পারেন। এবং অ্যাকাউন্টিং এর যে অ্যালামনাইয়ের আছে, আজহার ভাই, ওনাকে আপনারা ফোন দিয়ে ওনার সাথে কমিউনিকেট করে জয়েন করতে পারেন, ঠিক আছে? আপনারা কি পেয়েছেন? এখানে আমি চ্যাট বক্সে দিয়েছি এটা। জি ম্যাম। জি ম্যাম, পেয়েছি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি আমাদের ক্লাস। ম্যাম অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। ম্যাম আমি আনফরচুনেটলি ম্যাম অ্যাটেন্ডেন্স যখন নিচ্ছিলেন তখন ম্যাম একটু মানে ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম ম্যাম, পুরো ক্লাস ছিলাম ম্যাম। আচ্ছা, আপনাদের আইডি কত? 1? ম্যাম আমারটা হচ্ছে 1 2। হ্যাঁ বল। ম্যাডাম আমার হলো 53 ম্যাডাম।